প্রধানমন্ত্রীর চীন সফরে সই হচ্ছে 12টি চুক্তি সমঝোতা। একসাথে কাজ করবে সিপিসি বিএনপি। সাত মাসের মাথায় পুলিশের পোশাকে পরিবর্তন, ফিরছে খাকি প্যান্ট, নীল জলপাই রঙের শার্ট, প্রজ্ঞাপন জারি। বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রী নিশ্চিত করেছেন জেলা প্রশাসক। প্রতিমন্ত্রীকে নিয়ে সংবাদ প্রকাশের অভিযোগে মামলা, কারাগারে অগ্রযাত্রা প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক। লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল হেজবুল্লাহ, চুক্তি নিয়ে আপাতত সুইজারল্যান্ডে বৈঠকে বসছে না যুক্তরাষ্ট্র ইরান। আমন্ত্রণ চ্যানেল 24 রাত 10টার খবরে শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্ডের শিরোনামগুলো। আপনাদের সাথে আমরা দুজন আছি, আমি ফারজানা আলিশি, আমি মামুন উর রশিদ। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে সই হতে পারে 3 চুক্তিসহ অন্তত 12টি সমঝোতা স্মারক। উন্নয়ন, অবকাঠামো, জ্বালানি, শিক্ষা সহ নানা খাতে এসব চুক্তি ও সমঝোতায় দুদেশের সম্পর্কের ঘনিষ্ঠতা ও গভীরতা আরও বৃদ্ধির আভাস দিয়েছেন বিশ্লেষকরা। তারা বলছেন, তিস্তা মহাপরিকল্পনা ও জিডিএ নিয়ে আলোচনায় বাড়তি গুরুত্ব দিতে চাইবে দুই দেশ। মোর্শেদ হাসিফের রিপোর্টে বিস্তারিত। ঢাকা বেজিং সম্পর্কের 3 দশক পূর্তিতে 2005 সালে যৌথ ইশতেহার ঘোষণা করা হয়। এরপর পেরিয়েছে আরও 2 দশক, আবারও ঘোষিত হবে যৌথ ইশতেহার। প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরে তৃতীয়বারের মতো আসতে যাচ্ছে যৌথ ইশতেহার বা জয়েন্ট কমিউনিকে। জুন থেকে শুরু হতে যাওয়া প্রধানমন্ত্রীর 5 দিনের সফরে সই হতে পারে 12টির বেশি চুক্তি ও সমঝোতা স্মারক। এর মধ্যে আছে উন্নয়ন অংশীদারিত্ব, পরিবেশ বান্ধব জ্বালানি, মংলা বন্দরের আধুনিকায়ন, শিক্ষা ও গণমাধ্যম সহযোগিতার মতো বিষয়গুলো। অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে চীনের সহযোগিতার বিকল্প নেই। আমার এনার্জি, পাওয়ার, রোড ট্রান্সপোর্টেশন, আমার স্পেশাল ইকোনমিক জোন, আরবান ইনফ্রাস্ট্রাকচার, চাইনিজরা এই ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্টগুলো খুব দ্রুত রেসপন্ড করতে পারে। তাদের এখানে রিস্ক থ্রেশহোল্ড অনেক বেশি, বা ডেভেলপিং কান্ট্রিতে এই অবকাঠামো প্রকল্পগুলো একটু জটিল। এগুলোর ডেভেলপমেন্ট, প্রজেক্ট প্রিপারেশন, প্রজেক্ট সাইনিং, ইমপ্লিমেন্টেশন, সেই জায়গায় চাইনিজ চাইনিজ ইনফ্রাস্ট্রাকচার ইমপ্লিমেন্টাররা বেশ ভালো কাজ করতে পারে বলে দেখা গেছে পৃথিবী জুড়ে বা বাংলাদেশেও। বিশ্লেষকদের ধারণা, এই সফরে আলোচনা টেবিলে থাকতে পারে তিস্তা মহাপরিকল্পনা। তবে বাংলাদেশের সামরিক সক্ষমতা বিকাশে চীনের সাথে অব্যাহত সহযোগিতা নিয়ে কথা হবে দুদেশের। এছাড়া বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টি সিপিসির মধ্যে একটি সমঝোতা স্মারক সইয়ের জন্য চূড়ান্ত করা হয়েছে। আর চীনের জিডিআই বা বৈশ্বিক উন্নয়ন উদ্যোগে যুক্ত হতে পারে বাংলাদেশ। এটি সই হলে প্রায় 10 বছর পর চীনের গুরুত্বপূর্ণ কোনো বৈশ্বিক উদ্যোগে বাংলাদেশ সম্পৃক্ত হবে। চীনের যে এই মুহূর্তে ভূকৌশলগত গুরুত্ব, অর্থাৎ ওয়েস্ট এশিয়া থেকে শুরু করে পাকিস্তান হয়ে আমাদের দক্ষিণ এশিয়াতে, সেই ক্ষেত্রে চীনের সাথে বাংলাদেশের সম্পর্কটা আরেকটু সুসংহত করা এবং ট্রান্সপারেন্টভাবে আরও এনগেজমেন্টে যাওয়াটা আমার কাছে মনে হয় যে আঞ্চলিক ভূ রাজনীতি এবং বাংলাদেশের যে মিডল ইস্টে এক ধরনের ইন্টারেস্ট আছে সেটার সাথে গুরুত্ব পাবে। কূটনৈতিক ও ভূ রাজনৈতিক বিশ্লেষকদের মতে প্রধানমন্ত্রীর এবারের সফরটি অতীতের যে কোনো সময়ের তুলনায় ঢাকা বেজিং সম্পর্কে নতুন মাত্রা যোগ করবে। মোর্শেদ হাসিফ, চ্যানেল 24, ঢাকা। আগামী একনেক সভায় পাশ হবে তিস্তা মহাপরিকল্পনা। নীলফামারীতে ডালিয়া ব্যারেজ পরিদর্শনে গিয়ে এ কথা জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী আনি। একটা টিমে শুধু কাজ করবেন না, আমাদের পানি উন্নয়ন বোর্ডের IWM, আমাদের আরেকটা আছে CEGIS, বিদেশি, সেটা যদি 2-4টা বিভিন্ন দেশের হয়, আমরা সবার মতামত গ্রহণ করব, সবাই মিলে আলোচনা করে খুব স্বল্প সময়ে শীঘ্রই দ্রুততার মধ্য দিয়ে আমরা এই প্রকল্পটা এক থেকে পাশ করানোর ব্যবস্থা গ্রহণ করার উদ্যোগ গ্রহণ করব ইনশাআল্লাহ।
আগের ফ্যাসিস্ট সরকারের মতো একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করছে বর্তমান সরকার। সকালে নারায়ণগঞ্জে কর্মী সম্মেলনে যোগ দিয়ে এমন অভিযোগ করেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, চাঁদাবাজি, দুর্নীতি ও জনগণের সম্পদ লুটপাট কোনোভাবেই মেনে নেওয়া হবে না। অতীতে যারা ব্যাংক লুট ও দুর্নীতির সাথে জড়িত ছিল, শুধু তাদের হাত বদল হয়েছে, সমস্যার সমাধান হয়নি। জনগণ যথাসময়ে এসবের জবাব দেবে। এ সময় নারায়ণগঞ্জকে পরিচ্ছন্ন ও মর্যাদাশীল নগর হিসেবে গড়ে তোলার আহ্বান জানান জামায়াত আমির। সরকার গঠন করার আগে এবং পরে আপনারা তো চাঁদাবাজদের হাত আপনারা আটকাইতে পারেন নাই। একটা চাঁদাবাজকেও আপনারা শাস্তির আওতায় আনেন নাই। ঘুষ দুর্নীতি বন্ধ করেন নাই, বরঞ্চ তার মিটার আগের থেকে বেড়ে গেছে। মানুষের রায়ের প্রতি সম্মান দেখান, নইলে মনে রাখবেন, মানুষের রায়কে উপেক্ষা অগ্রাহ্য করে জোর করে যদি শাসন ব্যবস্থা চালাতে চান, এই জনগণ আপনাদের সামনে হিমালয় পর্বত হয়ে দাঁড়ায় যাবে। এবার প্রো সেনসিটিভ হোয়াইট প্লাস টুথপেস্টের সৌজন্যে বিশ্বকাপের খবর। নিজেদের দ্বিতীয় ম্যাচে নামার অপেক্ষায় 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল হাইতির বিপক্ষে ম্যাচের আগে শেষ অনুশীলন সেরেছে সেলেসাওরা। দুই দলের আগের 3 দেখায় শতভাগ জয় ব্রাজিলের। তবে এই ম্যাচে দলে আসতে পারে একাধিক পরিবর্তন, এমনটাই আভাস দিয়েছেন সেলেসাও কোচ কার্লো আনচেলোত্তি। ফিলাডেলফিয়া স্টেডিয়ামে সকাল 6:30টায় নামবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। হেক্সা মিশনে বিশ্বকাপ অভিযানের শুরুটা আশা জায়গা নেওয়া হয়নি ব্রাজিলের। মরক্কোর সাথে কোনো মতে ড্র করে এবার ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ সেলেসাওদের। সে মিশনেও নেইমারকে মিস করতে যাচ্ছে 5 বারের চ্যাম্পিয়নরা। দলের সাথে অনুশীলনে ফিরলেও পুরো খেলা নিয়ে আছে শঙ্কা। বেস ক্যাম্প নিউ জার্সি থেকে 100 কিলোমিটার দূরে দ্বিতীয় ম্যাচ খেলবে সেলেসাওরা। ম্যাচের আগের দিন সকালে মরিস টাউনে অনুশীলন করে বিকেলে ফিলাডেলফিয়া স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে অংশ নিয়েছেন ইতালিয়ান মাস্টারমাইন্ডের। দলে কিছু পরিবর্তন আসতে যাচ্ছে, সেটি দলের প্রয়োজনে। ভারসাম্য আনার জন্য আমরা ভালো করতেই হবে। বিশ্বকাপে দু দলের পার্থক্যটা আকাশ পাতাল। সর্বাধিক চ্যাম্পিয়ন আর সব আসরে অংশ নেওয়া ব্রাজিল নামবে দ্বিতীয়। দলের র্যাঙ্কিংয়ে পার্থক্য 77। মুখোমুখি 3 দেখায় শতভাগ জয়ের সাথে হাইতির জালে 17 গোল দিয়েছে লাতিন পরাশক্তিরা। প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না। সে ম্যাচে আমাদের কোনো ফুটবলারই নিজের সেরাটা খেলতে পারেনি। এবার এই ম্যাচটার অপেক্ষায় থাকুন। আমরা সাহসী ফুটবল খেলেই বিশ্বকাপে এসেছি। প্রতিটি ম্যাচেই দল জয়ের আকাঙ্ক্ষায় মাঠে নামে। পুরো হাইতি এই ম্যাচ দেখার অপেক্ষায়। শক্তিমত্তার যতই পার্থক্য থাকুক, বিশ্বকাপ বলে কথা। লাতিন আর ক্যারিবীয় রঙে মাতার অপেক্ষায় মাঠ, গ্যালারি। দু দলের র্যাঙ্কিংয়ে পার্থক্য দু দেশের ফুটবল কালচারেও। তবু বিশ্বকাপের প্রথম ম্যাচটা ব্রাজিল ড্র করায় এখন হাইতির বিপক্ষে ম্যাচটি গুরুত্বপূর্ণ 5 বারের চ্যাম্পিয়নদের জন্য। যদিও ভিনিসিয়াস জুনিয়র, রাফিনিয়াদের গোল উৎসবের হাতছানি রয়েই যাচ্ছে। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ফিলাডেলফিয়া, যুক্তরাষ্ট্র। ধর্ষণ মামলায় এবার বিচার মুখোমুখি হচ্ছেন মরক্কান সুপারস্টার আশরাফ হাকিমি। প্রায় 3 বছর ধরে চলা মামলার শুনানি শুরু হতে যাচ্ছে ফ্রান্স আদালতে। আর এতেই বিপদে পিএসজি তারকা। ধর্ষণ মামলার অভিযোগে কানাডায় নকআউট পর্বে খেলা নাও হতে পারে তার। বিশ্বকাপে প্রত্যাশিত শুরুর পর এবার চিন্তায় মরক্কো। ফের সামনে এসেছে তাদের সেরা ফুটবলার আশরাফ হাকিমির ধর্ষণ মামলা। 2023-এর মার্চে প্যারিসের অদূরে নতের আদালতে হাকিমির বিরুদ্ধে মামলা করেন এক নারী। সে মামলার বিরুদ্ধে করা হাকিমির আপিলের রায় 3 বছর পর জানালো ফরাসি আদালত। এবার তাকে দাঁড়াতে হবে কাঠগড়ায়, জানিয়ে নিজেই দীর্ঘ বার্তা দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিচার ব্যবস্থা আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলছে, তুমি যদি বিখ্যাত কেউ না হতে তাহলে এমন কোনো মামলাই দায়ের হতো না। আজ এমন এক ঘটনার সাথে আমার নাম জড়ানো হয়েছে যেখানে আমার পরিবারেরও সম্মানহানি হচ্ছে। মনে হচ্ছে আমি খুব সহজ লক্ষ্যবস্তু। তবে মামলার প্রথম দিন থেকেই আমি এদিনটার জন্য অপেক্ষা করেছি। অবশেষে আমি নিজের কথা বলতে পারবো। দেরিতে হলেও এমন রায়ে খুশি বাদীপক্ষের আইনজীবী। সুবিচার পাওয়ার আশা তাদের। 3 বছরের দীর্ঘ প্রক্রিয়ায় আশরাফ হাকিমির আইনজীবীর দ্বারা নানাভাবে হেনস্থার শিকার হয়েছি আমরা। অবশেষে এই রায়ে আমার মক্কেল স্বস্তি পেয়েছেন। আশা করি তিনি সুবিচার পাবেন।
যদিও এখনও শুনানির দিন ধার্য করেনি আদালত। তাতে অবশ্য নিশ্চিত থাকার অবকাশ নেই হাকিমি কিংবা মরক্কোর। অ্যাটলাস লায়নদের গ্রুপ পর্বের সব ম্যাচ যুক্তরাষ্ট্রে হলেও মূল সমস্যা দেখা দিতে পারে নকআউট পর্বে। হাকিমির মতো এই রেপ কেসের অভিযোগ থাকায় পানামা ম্যাচ খেলতে কানাডার ভিসা পাননি ঘানার স্ট্রাইকার থমাস পার্টে। বিশ্বকাপ সহায়োজক দেশটির রাষ্ট্রীয় ভিসা নীতিতে ফৌজদারি মামলায় জড়িতদের অনুমতি না দেওয়ার বিধান রয়েছে। রিফাত হোসেন, চ্যানেল 24। পরিবর্তন হচ্ছে পুলিশের পোশাকের রং। জেলা পুলিশ ও অধিকাংশ ইউনিটের সদস্যদের শার্ট হবে গাঢ় নীল রঙের, প্যান্ট হবে খাকি রঙের। আর মেট্রোপলিটন পুলিশের জন্য শার্টের রং নির্ধারণ করা হয়েছে হালকা জলপাই। বৃহস্পতিবার পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ আলী হোসেন ফকিরের সই করা এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে নারী পুলিশ সদস্যদের পোশাকেও পরিবর্তন আনা হয়েছে। এক্ষেত্রে জেলা পুলিশ এবং আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বিশেষায়িত পুলিশ ব্যাটালিয়ন, স্পেশাল ব্রাঞ্চ, অপরাধ তদন্ত বিভাগ এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ছাড়া অন্যান্য ইউনিটের নারী সদস্যদের জন্য গাঢ় নীল শাড়ি এবং গাঢ় নীল ব্লাউজ নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি মহানগর পুলিশের নারী সদস্যরা গাঢ় নীল শাড়ির সঙ্গে হালকা জলপাই রঙের ব্লাউজ পরবেন। সেই সঙ্গে হেড কভার অনুমোদিত গাঢ় নীল রঙের হতে হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। বগুড়ার আলোচিত সেই 2 ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিকুর রহমান। তিনি জানান, প্রধানমন্ত্রী তাকে মৌখিকভাবে নাম পরিবর্তনের প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছেন। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের 2 ছেলের নামের সঙ্গে 2 ইউনিয়নের নামকরণ মিলে যাওয়ায় দেশজুড়ে সমালোচনা সৃষ্টির প্রেক্ষাপটে এমন নির্দেশনা এলো। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা আমাকে বিকালবেলা দিয়েছেন যে 2টি নাম পরিবর্তনের জন্য প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য বলেছেন। আমরা হয়তো চিঠিও পাবো, চিঠি পেলে আমরা ব্যবস্থা পরবর্তী কার্যক্রম শুরু করবো। এদিকে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নিয়ে সংবাদ করায় গ্রেফতার হয়েছেন দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে। বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ জানায়, গাজীপুরের বোটবাজার এলাকা থেকে রেজানুর ইসলামকে গ্রেফতার করা হয়। গত 4 মে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকায় দুর্নীতির বিতর্কে প্রতিমন্ত্রী মীর শাহে আলম শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। 11 জুন সামাজিক যোগাযোগ মাধ্যমে আরও কিছু সংবাদ ও পোস্ট দেয়া হয়। পরে বগুড়া প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ তানভীর আলম গত 15 জুন আদালতে একটি মামলা করেন। এতে আসামি করা হয় পত্রিকার প্রকাশক ও সম্পাদক, বার্তা সম্পাদক, প্রতিবেদক, বগুড়া জেলা প্রতিনিধি ও ভারপ্রাপ্ত সম্পাদককে। রাজধানীর মোহাম্মদপুরে দুর্বৃত্তের চাপাতির কোপে গুরুতর আহত 33 নম্বর ওয়ার্ড বিএনপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম। জুমার নামাজের পর মোহাম্মদপুরের 7 মসজিদ হাউজিংয়ে তার নিজ বাসার নিচে এই হামলার ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, অপরাধীদের ধরতে অভিযান চলছে। জুমার নামাজ শেষে বাসার নিচে এই দোকানে চা খাচ্ছিলেন মোহাম্মদপুর 33 নম্বর ওয়ার্ড বিএনপি নেতা নুরুল ইসলাম। প্রত্যক্ষদর্শীরা জানায়, পিছন থেকে 2টি মোটরসাইকেলে আসা 6 জন দুর্বৃত্ত চাপাতি, ছুরিসহ ধারালো অস্ত্র দিয়ে তার মুখ, কাঁধ ও হাতে কুপিয়ে পালিয়ে যায়। প্রাণে বাঁচতে দৌড়ে নিজের বাসায় যাওয়ার চেষ্টা করেন। পরে স্থানীয়রা আহত নুরুল ইসলামকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করে। ওই পাশে তো 2টা হুন্ডাই ছিল। হুন্ডা 1 নম্বরের থেকে এই জায়গায় ভাইয়া বইছিল, কোনো কিছু বোঝার হুন্ডারতে 2 জন নামে একটা ছিল হুন্ডা গ্যারেজের সামনে। নাইমে আইসা ভাইয়ের উল্টা উল্টা কোপ দিছে। কোপ দেওয়ানোর পরে ভাই এদিক দিয়ে দৌড় দিয়ে নিয়ে এর বাসার মধ্যে ঢুকছে। বাসার মধ্যে যায় কোপ দিছে। ফার্স্টে ওই জায়গায় চা খাইতে কোপ দিছে না, উনি আর কি ওই জায়গায় পড়ছে। ফার্স্টে কলার ধরে হয়েছে, পরে ওই জায়গার থেকে উনি এই জায়গায় দৌড় দিয়েছে। দৌড় দিয়ে এই জায়গায় কোপ সারতে লেছে, উনি আবার ভিতরে গেছে বাড়ির ভিতরে। ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা। সিসিটিভি ফুটেজ সহ বিভিন্ন আলামত সংগ্রহ করেন তারা। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, রাজনৈতিক বিরোধের জের ও পূর্ব শত্রুতার কারণেই এই হামলা। যেহেতু রাজনীতি করে, পাশাপাশি ওনার নামেও বিভিন্ন মামলা ছিল, তো সেক্ষেত্রে ওনার প্রতিপক্ষ থাকতে পারে, শত্রু হতে পারে, পুরো শত্রুতার জের ধরতে পারে। এই কারণে আপনারা জানেন যে এই ওয়ার্ডের যে একজন বিএনপি সভাপতি ছিল, তাকেও একসময় এরকমভাবে কোপানো হয়েছিল, সেই মামলায় আবার উনি আসামি। তো সবগুলো মিলে আমরা হচ্ছে যে কোনো বিষয়ে আপনাকে এখন আমরা একদম ফিক্সড রিজন বলতেছি না। পুলিশ জানায়, এর আগে একই কায়দায় মোহাম্মদপুর 33 নং ওয়ার্ড বিএনপি সভাপতিকে কুপিয়ে আহত করা হয়। সেই মামলার আসামি আহত নুরুল ইসলাম।
সজল সাইক, চ্যানেল 24, ঢাকা। মোহাম্মদপুর রাজধানীর আলোচিত এক এলাকা। ৪৫ বছরে অপরিকল্পিতভাবে গড়ে ওঠা অবকাঠামোয় বদলে গেছে এখানকার চিত্র। রাজুকের অনুমোদন ছাড়াই গজিয়ে উঠেছে একের পর এক হাউজিং প্রকল্প। অপরাধ বাড়ার পেছনে অনিয়ন্ত্রিত বসতিকে দুষছেন পরিকল্পনাবিদরা। ফাহাদ আল কাদরির ছবিতে আশরাফুল আলম আকাশের রিপোর্ট। ৮০ দশকের মোহাম্মদপুর। ঢাকার বুকে সময়ের হাত ধরে বদলে যাওয়া এক আলোচিত জনপদ, যেখানে জনাকীর্ণ জনজীবন আর এলোপাথারি বসতির মাঝে জননিরাপত্তা সুদূর পরাহত। ফলে দিনে দুপুরে ডাকাতি, ছিনতাই আর হত্যার মতো অপরাধের শিকার হওয়াটা এখানে এক নিদারুণ বাস্তবতা। রাত হলে আমরা বাইরে বের হতে একটু অ্যাটলিস্ট গলির রাস্তাগুলো আমরা অ্যাভয়েড করি আর কি। এমনকি দিনের বেলায় তো অনেক জায়গায় অনেক চুরি ছিনতাই এসব হয়। পুলিশকে ফোন দিয়েও তেমন একটা উপকার হয় না, আপনার পুলিশ আসে লেট করে। অথচ ৮ বর্গ কিলোমিটার আয়তনের এই এলাকায় ৬ লাখের বেশি মানুষের জন্য নিরাপত্তায় আছে মাত্র ১৫০ পুলিশ সদস্য। এখানে সমস্ত অপরাধের কেন্দ্রবিন্দু আসলে বস্তি কেন্দ্রিক। আর বড় সমস্যা, আমি মনে করি বড় সমস্যা আমাদের একটা বিআরই ক্যাম্প। আমরা প্রতিনিয়ত চেষ্টা করতেছি এই সীমিত জনবলকে সুষম বন্টনের মাধ্যমে আমরা প্রতিনিয়ত চেষ্টা করতেছি। আমরা দিনে রাত্রে আমরা ২২টা আমরা কিন্তু মোবাইল টিম আমরা এই পুরা এলাকাতে আমরা কর্ডন করে নিচ্ছি। সাম্প্রতিক বছরগুলোতে মোহাম্মদপুরে তৈরি করা হয়েছে বেশ কয়েকটি আবাসিক এলাকা, যেমন বছিলা গার্ডেন সিটি, কাদেরাবাদ হাউজিং, ঢাকা উদ্যান কিংবা চাঁদ উদ্যান। স্থানীয়দের অভিযোগ, এসব জায়গাতেই বেশি আনাগোনা অপরাধীদের। অথচ শত শত আকাশচুম্বী দালান নির্মাণ করলেও নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলেনি হাউজিং কোম্পানিগুলো। সোশ্যালি কিছু রেসপন্সিবল রিপ্রেজেন্টেটিভ, থানা, র্যাব, এলাকার কিছু গণ্যমান্য ব্যক্তি, এদেরকে নিয়ে কোনো প্ল্যাটফর্ম নাই। হাউজিং যেহেতু ভূমি নিয়েই ব্যবসা, তাহলে ভূমি নিয়ে দ্বন্দ্বটা তো আগে থেকেই হয়ে আসা। যদিও ঢাকার বিভিন্ন আবাসিক এলাকায় বাসিন্দাদের উদ্যোগে নেওয়া হয়েছে নিরাপত্তামূলক নানা ব্যবস্থা, যেমন ১৫০০ সিসি ক্যামেরা স্থাপন করেছে গুলশান সোসাইটি। এছাড়া রাতে পাহারার জন্য থাকে নিজস্ব টহল টিম। বাসিন্দাদের নিজেদের অর্থায়নে করা সিসিটিভি ক্যামেরা প্রতিটা রাস্তায় আছে, অর্থাৎ এখানে যে কোনো ক্রাইম হলে সঙ্গে সঙ্গে কিন্তু আমরা ধরে ফেলতে পারি। ক্যামেরাগুলো যদি চলে, মানুষ বুঝে যে এখানে চুরি করে পাওয়া যাবে না। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বলছে, অনুমোদন ছাড়াই মোহাম্মদপুরে গজিয়ে উঠেছে অনেক হাউজিং। এই হাউজিংগুলোর এজ এ হাউজিং কোনো অনুমোদন নাই। কাজেই এই জায়গাগুলোতে আমরা কিন্তু প্রচুর মোবাইল কোড, দেখছেন আপনারা, মোবাইল কোড করছি, মিটার কেটে নিয়ে আসছি। কিন্তু হয় কি, আপনি কতদিন সামলাবেন? আমি বিদ্যুৎ মিটার নিয়ে আসতেছি, উনি আরেক দিকে একটা চড়াই মিটার লাগাচ্ছে। অনেক ঘনবসতি, এটা কি সিটি কর্পোরেশনের কোনো দায় নেই? অবশ্যই দায় আছে, দায় থাকবে না কেন? সেই কারণে আমি বারবার বলছিলাম, একটা সিটি থাকবে একটা আমব্রেলার নিচে। এটা যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত এই সমন্বয় করে কাজ করাটা কঠিন হয়ে যাবে। নগর পরিকল্পনাবিদের মতে, জনজীবন নিরাপদ করতে হলে পুরো শহরকে দেখতে হবে এক দৃষ্টিতে। গুলশান, বনানী কিংবা মিরপুর, মোহাম্মদপুরের মধ্যে বৈষম্য না করে নগরকে সাজাতে হবে একই পরিকল্পনায়। যখনই অভিযান হচ্ছে, অভিযানগুলো অনেক সময় এক পেশে হয়, বা এটা জাস্ট সিজনাল। রাষ্ট্র চাইলে পুরো এই মোহাম্মদপুর এলাকাকেও অপরাধমুক্ত করা সম্ভব, কিন্তু তার সাথে কমিউনিটি সংযোগ রাখতে হবে, কারণ এই এলাকাগুলোর জন্য কমিউনিটি ভিত্তিক একটা সমাজ থাকে। নিরাপত্তা নিশ্চিত না করে ঢাকার ভেতরে আর কোনো নতুন আবাসিক প্রকল্প যাতে গড়ে না ওঠে, সেদিকে কঠোর নজর রাখার পরামর্শ নগর পরিকল্পনাবিদের। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা।